আমার প্রিয় ছাত্রছাত্রী, শুরুতেই তোমাদের জন্য রইল আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এসেছি তোমাদের সবাইকে নিয়ে একটা ক্লাস করব, একটা ডিজিটাল ক্লাস। এই জন্যই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যে আমরা জানি এখন লকডাউন চলছে, সবাই গৃহবন্দী আছো। এই অবস্থাতে প্রত্যেকের পড়াশোনায় ভাটা পড়েছে। আর এই অবস্থাতেই আমরা যদি পড়াশোনা থেকে টোটালি ডিটাচড হয়ে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাব আমাদের ক্যারিয়ার থেকে। তো তোমাদের উদ্দেশ্যেই আজকে আমি নিয়ে এসেছি আমাদের ডিজিটাল এডুকেশন চ্যানেল। এই ডিজিটাল এডুকেশন সিস্টেম এর মধ্য দিয়ে প্রতিনিয়ত তোমরা বিভিন্ন নতুন নতুন ভিডিও পাবে। প্রত্যেকদিন একটা টোটাল ক্লাস, সেই টোটাল ক্লাসের বিভিন্ন টপিক আলোচনা করা হবে। তোমরা এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা না টেনে টোটালটাই তোমরা দেখবে এবং ভিডিও দেখে প্রত্যেকটা সাবজেক্টের যে ম্যাটার তোমরা কালেক্ট করবে সেটা নোট ডাউন করবে। সেই বেসিসে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবে এবং সেই তোমাদের কমেন্টসের উপর বেস করে আমি পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় ভিডিও সরবরাহ করব। তো দেখো, আমি আমার আজকের ক্লাসে ঢোকার আগেই আর একটা কথা তোমাদের বলতে চাই যে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা প্রকৃতপক্ষে কিছু কিছু ছাত্রদের মনে সেই বিষয় সম্পর্কে কিন্তু একটা ভয় আছে। কি ভয় আছে? বিশেষ করে বাংলা মিডিয়ামের যে ছাত্রছাত্রী তোমরা আমার আছো, তাদের প্রত্যেকেরই ইংরাজি নিয়ে একটা ভীতি আছে। কারণ আমি দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে যে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা ইংরাজির প্রতি ভীষণ একটা ভীতি মনোভাবাপন্ন। তো আমি সেই জায়গাটা কভার আপ করতে এসেছি। আমি চাই সেই সমস্ত ছাত্রছাত্রী, আমার প্রিয় ছাত্রছাত্রী যারা ইংরাজিতে একটু দুর্বল, ইংরাজিকে একটু ভয় পায়, তা যে কারণেই হোক তারা ইংরাজি বইটাকে একটু দূরে সরিয়ে রাখে। তো আমরা চাই যে একটু খেলার ছলে, একটু মজাদার পদ্ধতিতে যদি আমরা সেই ইংরাজিটাকে চর্চা করি, তাহলে হয়তো আমরা সেই সাবজেক্টটার মধ্যে ঢুকে যেতে পারি। একটা কথা তোমরা মনে রেখো, নিউটন তার থার্ড লতে একটা কথা বলেছিল, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এটা মানে কি? এটা বাংলা করলে হয় যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কেন বললাম কথাটা? দেখো, যে সাবজেক্টকে বা যে বিষয়কে তুমি বেশি ভালোবাসবে, সেই সাবজেক্ট বা সেই বিষয় তোমাকে বেশি ভালোবাসা দেবে। যদি তোমার অঙ্ক বেশি ভালো লাগে, তাহলে কিন্তু অঙ্ক থেকে তুমি বেশি ভালোবাসা পাবে। তাহলে অঙ্ক তোমাকে যতটা ভালোবাসা দিচ্ছে ততটাই রিটার্ন দেবে। বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান সব ক্ষেত্রে একই কথা। কিন্তু ইংরাজিকে আমরা কি করি? ইংরাজি বইটা আমরা খুলেই একটু কঠিন মনে হচ্ছে, সরিয়ে রাখি। তাহলে কিন্তু ইংরেজির প্রতি তোমার ভালোবাসাটা আসলো না। তোমাকে কি করতে হবে? ইংরেজি সাবজেক্টটার মধ্যে ঢুকে যেতে হবে, তাকে ভালোবাসতে হবে। অল্প অল্প করে আমরা সাবজেক্টটার মধ্যে যদি ঢুকে যাই, খেলার ছলে একটু মজা করে যদি আমরা সাবজেক্টটার মধ্যে ঢুকে যাই, তাহলে তোমরা দেখতে পাবে ওই সাবজেক্টটার প্রতি তোমাদের ভালোবাসা বাড়ছে, সাবজেক্টটাও তোমাদের ভালো কিছু রিটার্ন দিচ্ছে। তো যাই হোক, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আবারও বলবো, তোমরা খুব তাড়াতাড়ি একটা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি যে পদ্ধতিতে আজকে আলোচনা করতে চাইছি, সেই পদ্ধতিটা তোমরা টোটালি নোট ডাউন করে ফেলো এবং পাশে তোমরা লিখে রাখো যে তোমাদের কি কি প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে। সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে। তার পরবর্তীতে যে ভিডিওগুলো আমি দেব তাতে আলোচনা করা থাকবে। তো ছাত্রছাত্রী, আজকে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকে আমাদের মূল বিষয় আলোচনা করছি, তোমরা সবাই রেডি হও। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। ভয়েস কি? ভয়েস হচ্ছে বাংলাতে বলা হচ্ছে একে বাচ্য। বাচ্য, এই বাচ্য, ইংরেজিতে বাচ্য দুই প্রকার। কি কি? আমরা আসি। ভয়েস একে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ।
এছাড়াও আর একটা বাচ্য ইংরেজিতে আছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব না। সেটা হচ্ছে কচি প্যাসিভ ভয়েস। এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করতে পারি। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবার জন্য যে পদ্ধতি আছে, এই পদ্ধতিটা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা কি করেছি, খুব শর্টকাট মেথডে, খুব মজাদার পদ্ধতিতে আমরা এটা পরিবেশন করার চেষ্টা করেছি। তোমরা প্রত্যেকেই দেখো, তোমাদের আমি আগেই বলেছি খাতা আর কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। তোমরা প্রতিটা জায়গাতে পয়েন্ট আউট করো, যেখানে তোমাদের প্রশ্ন আছে সাথে সাথে নোট ডাউন করো, আমাকে কমেন্টসে লিখবে। দেখো তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হবে। এই সম্পর্কে পূর্বের যে একটা কথা না বললেই নয়। আজকে যখন আমরা প্যাসিভ করব, ভয়েস চেঞ্জ করব, তখন আমাদের টেন্স বা বাক্য সম্পর্কে একটুখানি আলোচনা করে নিতে হবে। খুব বড় আলোচনা নয়, খুব অল্প একটু আলোচনা আমি করে নিই। যেমন একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। সেন্টেন্সের মূল ভিত হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই তিনটে জিনিসের উপর একটা বাক্য নির্ভর করে। তো এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস এক একটা সেন্টেন্সে, এক একটা টেন্সে এক এক রকম ভাবে ব্যবহার করা হয়। এখানে এই যে বাক্যটা আমরা করছি, এটা অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন যদি হয়, সেটাকে আমরা প্যাসিভ কিভাবে করব, সেটা কিছুটা টেন্সের উপর ডিপেন্ড করছে। টেন্সটা কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স তিন প্রকার আমরা জানি। প্রত্যেকটা টেন্স আবার চারটে করে ভাগে বিভক্ত আছে। তিনটে টেন্স কি কি? প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, 2 নম্বর হচ্ছে পাস্ট টেন্স বা অতীত কাল, আর 3 নম্বর হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল। এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটে করে ভাগে ভাগ করা হয়েছে। ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হলো? 3 গুণ 4 সমান সমান 12টা ফরমেশন। তাহলে টেন্স জানতে গেলে আমাদের এই 12টা বাক্য কিভাবে গঠন করতে হয় এটা জানতে হবে। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এতগুলো টেন্সে আমাদের প্রয়োজন নেই, কারণ এতগুলো টেন্সের প্যাসিভ ভয়েস আমরা সাধারণত করি না। তো যে কটা আমরা করি তারই কয়েকটা নমুনা আমরা আজকে এখানে তুলে ধরব। তো প্রথম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালী বা ফরমেশনটা কেমন আমরা একটু দেখি। একটা উদাহরণ দিয়ে বলছি। শুভম, শুভম রিডস এ বুক। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ। তাহলে বক্তব্য যে কিভাবে আমরা এই বাক্যটা তৈরি করছি। এই যে আগেই বলেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে শুভম। এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে রিডস। এখানে অবজেক্ট কি? এখানে অবজেক্ট হচ্ছে বুক, এ বুক। তিনটে জিনিস আছে, কিন্তু বক্তব্য হচ্ছে এই যে ভার্বের শেষে আবার এখানে কি একটা যুক্ত হয়েছে, এটা এস। এই এস কেন যুক্ত হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা। সেটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? আবার একবার বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়,
তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে আমরা সূত্রটা একটু লিখে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস V1 S ES প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠন প্রণালী। কি দাঁড়ালো? সাবজেক্ট V1 মানে কনজুগেশন অফ ভার্বসের 1 নম্বর ফর্ম V1, যেমন ডু, ডিড, ডান, 1 নম্বরটা ডু, গো, ওয়েন, গান, গো, এটা 1 নম্বর ফর্ম। ঠিক তেমনি এখানে V1, এখানে প্রয়োজনে এস অথবা ইএস প্লাস অবজেক্ট। যেমন এখানে এই শুভম, শুভম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিড ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এখানে সাবজেক্ট হলো শুভম, এখানে V1 রিড, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুভম, তাই এখানে এস যুক্ত হয়েছে, তাই রিড হয়েছে। এখানে অবজেক্ট এ বুক। ক্লিয়ার? এবার আমরা আসবো এই যে বাক্যটা আমরা করলাম, এই বাক্য করতে গিয়ে আমাদের একটা কথা বলতে হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই সম্পর্কে একটা কথা বলতে হয়, পার্সনটা কি জিনিস? পার্সন মানে পুরুষ। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বাংলায় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বাংলায় মধ্যম পুরুষ, থার্ড পার্সন বাংলায় প্রথম পুরুষ। এবার এক্সাম্পল দিতে হবে আমাদের একটু। এক্সাম্পলে কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ। থার্ড পার্সন মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা আছে সবই থার্ড পার্সন। যেমন হি, শি, ইট, দে, এটসেট্রা। এই তিনটে আমরা বললাম। এবার বলা হয়েছে সিঙ্গুলার নাম্বার। তার নাম্বারের একটা প্রসঙ্গ আসছে। নাম্বার কি? নাম্বার হচ্ছে বচন। বচন 2 প্রকার, এক বচন আর বহু বচন। ইংরেজিতে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে সিঙ্গেল থেকে সিঙ্গুলার, মানে সিঙ্গেল মানে একা, মানে এক বচন, সেই সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। আমার উদাহরণে কি ছিল? শুভম। শুভম সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন, তাই ওর রিড ভার্বের শেষে এস যুক্ত হয়েছিল। এবার আমরা মূল বিষয় ফিরে আসব। আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে আমরা করব। আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কিভাবে? নাম্বার 1, he writes a letter. এটা একটা অ্যাক্টিভ ফর্ম। He writes a letter. Subject, verb, object. এইখানে একটু লক্ষ্য করো, এই জায়গাটায় যখন আমি আলোচনা করব তোমরা কিন্তু একদম মনোসংযোগ অন্যদিকে দেবে না। সম্পূর্ণ মজাদার একটা পদ্ধতিতে আমরা এটা আলোচনা করব। এই ছড়াটা তোমরা মনে রাখবে, দেখবে সবকিছু ইজি হয়ে যাচ্ছে। কিরকম ছড়া? দেখো, এখানে 3টে জিনিস আছে, 3টে জিনিসের ব্যবহার আমরা কিভাবে করছি। এটা এটা বাঁ দিকে আছে, এটা মাঝখানে আছে, এটা ডান দিকে আছে, এটা বাম দিক, এটা ডান দিক। ভালো করে লক্ষ্য করো, এটা ডান দিক মানে দায়রা বায়ে এসো। কি বললাম? দায়রা বায়ে এসো, তার মানে যারা ডান দিকে আছে তারা বাঁ দিকে চলে এসো। বায়েরা ডায়ে বসো। কি বললাম? বায়েরা ডায়ে বসো, তার মানে বাঁ দিকে যারা আছো তারা ডান দিকে চলে এসো। মধ্যমা নিচে এসো। মধ্যমা মানে মাঝে যিনি রয়েছেন ওনাকে নিচে আসতে বলা হচ্ছে। আবার বলি, দায়েরা বায়ে এসো,
বায়েরা ডায়ে বসো, মধ্যমা নিচে এসো। তাহলে এই তিনটে জিনিস আমার জায়গা পরিবর্তন হয়ে গেছে, কে কোথায় যাবে। কিন্তু প্যাসিভ আরো দুটো জিনিস লাগবে, সেই দুটো জিনিস এই বাক্যে অ্যাক্টিভ ভয়েসে এখানে নেই। তারা কি? তারা উড়ে এসে জুড়ে বসবে। কিরকম? বাকি দুজন তোমরা উড়ে এসে জুড়ে বসো। তাহলে টোটাল ছড়াটা কি দাঁড়ালো? ডায়েরা বায়ে এসো, বায়েরা ডায়ে বসো, মধ্যমা নিচে এসো, আর তোমরা উড়ে এসে জুড়ে বসো। তাহলে এটা ছিল না, তাই এরা উড়ে এসে জুড়ে বসছে। তাহলে এখানে এই বাক্যে ছিল আমার তিনটে জিনিস, এই বাক্যে এসে গেল পাঁচটা জিনিস। লক্ষ্য করো, তা এই বাক্যে যেটা শেষে ছিল এটাকে আমরা বলি অবজেক্ট, আর এটা যখন আমরা প্যাসিভ করব এই অবজেক্টটা এখানে হয়ে যাবে সাবজেক্ট শুরুতে। আচ্ছা, এই ব্যক্তি এখানে যখন ছিল, মানে অ্যাক্টিভ ভয়েসে যখন ছিল, তখন ইনি ছিলেন সাবজেক্ট, ইনি এখানে হয়ে যাচ্ছেন অবজেক্ট। তাহলে দুটো জিনিস হয়ে গেল। মাঝখানে যিনি মধ্যমা ছিলেন ওনাকে বলা হচ্ছে যে আপনি নিচে চলে আসুন। তাহলে এখানে কি ফর্ম হবে? ইনি ভার্ব, এখানে ভার্বের একটা রূপ বসাতে হবে। এখানে V3 আমরা ব্যবহার করব, যে ভার্ব থাকবে তার V3। V3টা কি জিনিস? একটু আগে আমি বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্বস, সেখানে ভার্বের তিনটে রূপ আছে, V1, V2, V3, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল। তো 3 নম্বর ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। যে ভার্বটা এখানে থাকবে সেই ভার্বের V3 এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, আর দুটো জিনিস এখানে নেই, এখানে আমরা নিয়ে আসবো। একটা কি? একটা হচ্ছে এখানে সাবজেক্ট অনুযায়ী, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী বি ভার্বের রূপ বসবে। বি ভার্বের রূপ কি কি একটুখানি আমরা দেখে নিই। এই বি ভার্বের তিনটে রূপ আপাতত এখানে আমরা পাচ্ছি, am, is, are। এটা কোনটা কোথায় বসে এটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি। I এর পরে am বসে, he এর পরে is বসে, you এর পরে are বসে, বা বহুবচন হলে are বসে। এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে, এখানে দেখে নাও যা আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে অ্যামিজারটা বসাবো। তাহলে এখানে কি ছিল? এখানে যখন সাবজেক্ট হয়ে এসেছে তাহলে ওটাকে আমরা লিখতে পারি এ লেটার। অবজেক্ট আমরা লিখতে পারি হি থেকে, যখন এটা অবজেক্ট হয়ে আসবে তখন এটা হিম হয়ে যাবে। তো তোমাদের আমি আরো আলোচনা করব কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেলে সেই ওয়ার্ডটা চেঞ্জ হবে, সেটা আমি আলোচনা করে তোমাদের দেখাবো। আপাতত তোমরা দেখে নাও যে হি থেকে অবজেক্ট হয়ে এখানে যখন আসবে তখন সেটা হিম হয়ে যাবে। আর আমরা এখানে V3 তো পেয়ে গেছি তিনটে জিনিস। আর সাবজেক্ট বা কর্তা অনুযায়ী এখানে বি ভার্বের রূপ বসবে এ লেটার, একবচন, তাহলে ইজ। V3টা কি? এখানে V3টি কি আছে? রাইট ভার্ব আছে, রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। তাহলে এখানে আমরা লিখব রিটেন। আর এখানে আরেকটা জিনিস, এই যে ব্যক্তি ছিলেন না উনি আসবেন, এখানে আমরা মাই ব্যবহার করব। এই যে বাক্যটা দাঁড়ালো আমাদের অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? অ্যাক্টিভ ভয়েসে ছিল হি রাইটস এ লেটার, প্যাসিভ ভয়েসে হয়ে গেল এ লেটার ইজ রিটেন বাই হিম। একটা জিনিস মনে রাখো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে মূল পার্থক্য, এই দুটো বিষয়ের মধ্যে মূল পার্থক্য হলো এটাই, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা নিজেই কোনো কর্ম সম্পাদন করে, মানে কোনো কাজ করে। আর প্যাসিভ ভয়েসে নিজে নয়, কারো দ্বারা কোনো কাজ সম্পাদিত হচ্ছে এরকম বোঝায়। মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিন্তু কবিতা লিখেছেন, কবিতা কিন্তু অন্য কেউ এসে লিখে দেয়নি, এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো নোবেল পুরস্কার তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে পাননি। নোবেল পুরস্কার কেউ, কোনো ব্যক্তি বা কোনো দেশ তাকে বা কোনো সংস্থা তাকে অনার করেছে।
তাহলে এটা প্যাসিভ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, অ্যাক্টিভে সাবজেক্ট বা কর্তা সবসময় নিজে নিজে কাজ করবে, আর প্যাসিভ ভয়েসে কারো দ্বারা কোনো কাজ করা হচ্ছে এটা বোঝাবে। পরিষ্কার? এবার দেখো এখানে সেটা হচ্ছে, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। এ লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা চিঠিটা লেখা হয়। এখানে বাই মানে দ্বারা, এটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের মূল বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কোন কোন জিনিসগুলো পরিবর্তন হয়, তো সাবজেক্টের পরিবর্তন হয়ে কি হয় আমরা একটু দেখে নেব। যেমন অ্যাক্টিভে কি থাকবে আর প্যাসিভে কি হবে একটু দেখব। আই, আই থেকে হবে মি, হি, হি থেকে হবে হিম, শি, হার, ইউ, ইউ, এর কোনো পরিবর্তন নেই। ইট, ইট, কোনো পরিবর্তন নেই। দে, দেম, উই, আস, ইটিসি, এরকম অনেকগুলো আছে। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যদি এগুলো থাকে, প্যাসিভে ঠিক এগুলো হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটার বাক্য গঠনটা আমাদের একটু জেনে নিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, কন্টিনিউ মানে চলতে থাকা, অর্থাৎ বর্তমান কালে যে কাজ একটু আগে শুরু হয়েছে এখনো চলছে, শেষ হয়নি। বর্তমান কালে কোনো কাজ একটু আগে শুরু হয়েছে, এখনো চলছে, শেষ হয়নি, এই রকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে তার বাক্য গঠন প্রণালী কিরকম আমরা এটা দেখি। সাবজেক্ট প্লাস একটা বি ভার্বের রূপ বসবে, অ্যাম, ইজ, আর যে কোনো একটা, প্লাস V1 ing প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন প্রণালী। কেমন? I am playing cricket. Subject I, এর পরে am, auxiliary verb, V1 ing, এখানে প্লে V1 তার শেষে ing, আর অবজেক্ট ক্রিকেট। এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। কিভাবে নেব এবার লক্ষ্য করুন। ওই যে ছড়াটা বলেছি, মজাদার যে ছড়াটা, সেই ছড়াটা তোমরা সব সময়ের জন্য মাথায় রাখবে। দেখবে বারবার যখন তোমরা প্র্যাকটিস করছো, মজা ওই ছড়াটা তোমাদের আমার মতো মুখস্থ হয়ে গেছে। দেখো কিরকম, এখান থেকে এখানে আসবে, ডায়েরা বায়ে আসবে, এখান থেকে এখানে যাবে, মানে বায়েরা ডায়ে আসবে, এখান থেকে এখানে আসবে, মধ্যমা নিচে চলে আসবে, আর যারা ছিল না তারা এখানে উড়ে এসে জুড়ে বসবে। এবার আমি করে ফেলি, তাহলে এখানে এইটা অর্থাৎ অবজেক্ট এখানে চলে আসবে, তাহলে কি হবে? ক্রিকেট। এটা এর পাশে যাবে, আই যখন অবজেক্ট হয়ে যাবে মি হয়ে যাবে। এই প্লে, প্লে ভার্বের V3 প্লেট আমরা জানি, V1 প্লে, V2 প্লেট, V3 প্লেট, পাস্ট পার্টিসিপল। আর এখানে কি? এখানে ক্রিকেট এক বছর, তাই ক্রিকেট ইজ বিইং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি যুক্ত আছে তাই ইজ বিইং, প্লেড এখানে কি বয়। তাহলে কি দাঁড়ালো আমাদের? ক্রিকেট ইজ বিইং প্লেড
বাই মি, এটা প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য একটাই, এখানে আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ছিল না। এখানে মূল ভার্বের শেষে আইএনজি আছে, এখানে মূল ভার্বের শেষে, ওখানে মূল ভার্বের শেষে আইএনজি ছিল না। এটা হচ্ছে পার্থক্য। আর সাবজেক্ট অবজেক্ট সব আগের মতো। আচ্ছা, প্যাসিভ ভয়েসে কি আছে? প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে শুধু বি ভার্বের রূপ ছিল, am, is, are। আর এখানে কি আছে? এখানে am মানে am being, is মানে is being, are মানে are being। যেহেতু এখানে আইএনজি যুক্ত করা আছে সেই কারণে এখানে being। আর by সেটা তো ইনডেফিনিটেও ছিল, কন্টিনিউয়াসলি আছে। তাহলে এই যে দুটো টেন্স আমরা আলোচনা করলাম, আরো অনেক আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের আর একটা কথা আমি বলে রাখি, তোমরা এই যে টোটাল ক্লাসটা আমি করলাম, টোটাল ক্লাসটা তোমরা বারবার দেখো, বারবার তোমরা দেখবে, কোথাও স্কিপ করবে না। টেনে টেনে যদি তোমরা দেখো তাহলে মাঝখানে কোনো অংশটা তোমরা মিস করে যাবে, বুঝতে অসুবিধা হবে। সেই জন্য বারবার তোমরা খাতা কলম কাছে নিয়ে প্রত্যেকটা জায়গা তোমরা নোট ডাউন করো, কোথায় বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্টসে লেখো। পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। এর পাশাপাশি যদি মনে করো আমরা ভয়েস চেঞ্জটা খুব ভালো পারছি, আমার ন্যারেশনটা দরকার, তাহলে সেটাও তোমরা লিখে দেখাও। না স্যার আমি ন্যারেশনটাও ভালো পারছি, তাহলে আমার জয়েনিংটা ভালো একটু দরকার, জানা দরকার, তোমরা সেটা লিখে পাঠাও। তোমাদের প্রয়োজন বেসিস আমি পরবর্তী ভিডিওতে তোমাদের টপিকটা নিয়ে আলোচনা করব। আবারও বলবো, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই লকডাউনে বাড়ি থেকে একদম বেরোবে না, ঘরের মধ্যে থাকবে, বিশেষ প্রয়োজন ছাড়া একদম বাড়ির বাইরে বেরোবে না, আমি যেমন বেরোচ্ছি না। আর একটা কথা বলে রাখি, যদি বিশেষ কোনো কারণে বাড়ির বাইরে বেরোতে হয় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা বেরোবে, খুব সতর্কতার সহিত। মুখে মাস্ক ব্যবহার করবে, হাত স্যানিটাইজ করবে ঘন ঘন, এবং বাইরের কাজ সমাপ্ত করে যখন বাড়িতে আসবে সম্পূর্ণ নিজে শুদ্ধ হয়ে হাত পা সবকিছু ধুয়ে ঘরে উঠবে। নিজেকে সুস্থ রাখাই এই মুহূর্তে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আবার একবার আমি স্মরণ করিয়ে দিই, তোমরা আমার এই চ্যানেল ডিজিটাল এডুকেশন সিস্টেম চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যেন সাবস্ক্রাইব করে, এবং সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের প্রয়োজনীয় জিনিস তোমরা যাতে খুব তাড়াতাড়ি জানতে পারো, সবার আগে জানতে পারো, তার জন্যই তোমরা অল নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। ঠিক আছে, তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে বিশেষ করছি। টাটা।